বুধবারের ভিডিওতে আমরা যেসব স্টক নিয়ে আলোচনা করছি, স্পেশালি প্রগতি লাইফ, পপুলার লাইফ, সোনালী লাইফ, ওগুলা কিন্তু নেক্সট 2 ওয়ার্কিং ডেজে ভালোই গেইন দিয়েছে। তার পাশাপাশি আমরা গতকাল যে মেঘনা লাইফ এবং রূপালী লাইফ নিয়ে আলোচনা করলাম, সেটাও আজকে ভালো গেইন দিয়েছে। এবং আজকে ওভারঅল যদি দিনের কথা বলি, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু ভালো ডমিনেশন দেখা গেছে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে আমরা আজকে অ্যাটলিস্ট দিনের হাফ অফ দ্য ডে আমরা লেনদেনের শীর্ষে দেখেছি। পরে ফার্মাসিউটিক্যালস এবং ইঞ্জিনিয়ারিং কিছুটা দখল করে নেয় টার্নওভারের দিক দিয়ে। কিন্তু লাইফ ইন্স্যুরেন্স সেক্টর একটি ছোট সেক্টর হিসেবে এবং কম শেয়ারের তুলনায় যেরকম একটা ব্রেকআউট দিয়েছে টার্নওভারের ক্ষেত্রে, 142 কোটি টাকার মতো টার্নওভার করেছে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর থেকে, কিন্তু আহ, বিগত দিনগুলোর চেয়ে অনেক বেশি এবং খুব চোখে পড়ার মতো করে কিন্তু আজকে লাইফ ইন্স্যুরেন্স গুলো বাড়ছিল। যদিও দিনের শেষে একটা সেল প্রেশার দেখা গেছে যখন বিভিন্ন স্টকস গুলা তাদের টার্গেটেড সেলিং পয়েন্ট পর্যায়ে পৌঁছায় যায়, তখন কিন্তু আমরা সেল প্রেশার খেয়াল করছি এবং অনেক স্টকই অনেক উপরে উঠে কিছুটা নিচে শেষ করেছে। আজকে গেইনিং এর দিক দিয়ে শীর্ষে ছিল ইন্স্যুরেন্স, 43টি স্টকে 43টি বৃদ্ধি পেয়েছে। শুধু লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে আমরা কয়েকটা স্টকে দরপতন দেখেছি, 4টা ডাউন হয়েছে এবং 11টাই কিন্তু আপ ছিল। পাশাপাশি টেক্সটাইল সেক্টরও আজকে ভালো গেইন দিয়েছে, মিউচুয়াল ফান্ড, ইঞ্জিনিয়ারিং। সাধারণত ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স সেক্টরগুলো যখন হচ্ছে প্লে করে, তখন ইউজুয়ালি আমরা একটু দরপতন দেখতে পাই অন্যান্য সেক্টরগুলোর মধ্যে। কিন্তু আজকে যে পরিমাণ টার্নওভার এবং গেইন দিয়েছে লাইফ ইন্স্যুরেন্স এবং ইন্স্যুরেন্স সেক্টর মিলে, ওই হিসাবে কিন্তু আহ, যদিও পুঁজিবাজার অনেকটা নেগেটিভ হবে এরকম এক্সপেক্ট করছিলাম, আমাদের যেরকম রেজিস্ট্যান্স ছিল, আমি আগের ভিডিওগুলোতেও বলেছি যে আমরা কিছুটা কারেকশন এক্সপেক্ট করছি, সেই কারেকশন এক্সপেকটেশন কিন্তু ওভার করে আমাদেরকে মোটামুটি একটা গ্রিন ইন্ডেক্স দিয়ে আজকে দিন শেষ করেছে। আমরা যদি একটু কয়েকটা সেক্টর দেখি, আজকে আমরা ব্যাংকের মধ্যে অনেক দরপতন দেখেছি, আইটি সেক্টরের মধ্যে ইনটেকে ফাইনালি আমরা দরপতন দেখতেছি। তার পাশাপাশি ফার্মাসিউটিক্যালসে অনেকগুলো দরপতন হয়েছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স, ইভেন ফুড অ্যান্ড অ্যালাইডও অনেক গ্রিন ছিল, মিউচুয়াল ফান্ডসে অনেক গ্রিন ছিল, ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলো আজকে ভালো করেছে। সো ওভারঅল আজকের দিন আমরা যেরকম কারেকশন এক্সপেক্ট করছিলাম, ওই কারেকশনের তুলনায় অনেকটা আহ, মোটামুটি পজিটিভ বাজার রেখে শেষ করেছে। বাট এটা কি আমাদের যে রেজিস্ট্যান্স 5,629-30 লেভেলে, সেটাকে ব্রেকআউট দিয়েছে? না, এটা বলাটা এই মুহূর্তে খুবই ডিফিকাল্ট। কারণ কি, আমরা এখনো দেখুন লাইনের উপর অবস্থান করছি, লাইন ক্রস করে উপরে কিন্তু ক্যান্ডেলটা শেষ করতে পারে না। ক্যান্ডেলটা নিচে থেকেই শুরু করে উপরে অনেকখানি রিজেকশন খেয়ে কিন্তু এখানে 5,636 30-এর কাছাকাছি শেষ করেছে। এখনো কারেকশন হওয়ার মতো একটা ভালো সম্ভাবনা থেকে যায়। বিভিন্ন গুড নিউজ এবং বিভিন্ন সেক্টরের গেম প্লে এখন অনেক ভালো। ওভারঅল বাজার একটা আপ ট্রেন্ডের ভিতর দিয়ে যাচ্ছে। সবকিছু মিলায় আহ, একটা কারেকশন দেওয়া খুব একটা সহজ ব্যাপার ছিল না যারা সেলিং প্রেশার দিচ্ছে। তাও গত সপ্তাহের প্রতিবেদন অনুযায়ী আমরা কিন্তু আপাতত পুঁজিবাজারে জাস্ট লাস্ট উইকে 9,000 কোটি টাকার মতো ক্যাপিটাল ইনক্রিজ হতে দেখেছি। সেই হিসাবে আমাদের এখন পুঁজিবাজারের ক্যাপিটাল দাঁড়িয়েছে, আমি একটু দেখে বলি, 7,27,973 কোটি টাকায় কিন্তু আজকে গত সপ্তাহে ক্যাপিটাল ক্লোজ হয়েছে। তার পাশে আমরা যদি আজকের যদি শীর্ষ যেই স্টকগুলা ওগুলার কথাও বলি, আজকে মোটামুটি ব্র্যাক ব্যাংক, এরপর খান ব্রাদার্স, বিবিএস কেবলস, এগুলা কিন্তু আহ, ভালো কন্ট্রিবিউশন দিয়েছে আপনার পয়েন্টের ক্ষেত্রে, ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্সের পাশাপাশি। তারপরে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো যেভাবে ভালো করছিল, সেটাও অনেক বেশি কন্ট্রিবিউশন রেখেছে আজকে আমাদের একটা গ্রিন ইন্ডেক্স দেওয়ার ক্ষেত্রে। এখন কথা হচ্ছে যে পরিমাণ গ্রিন দিয়েছে সেটা কি এনাফ, সেটার কনফার্মেশন আমরা অ্যাকচুয়ালি গতকাল পেতে পারি। যেহেতু আজকে 5,636 পয়েন্টে বাজার ক্লোজ করেছে, এটা ইতিমধ্যে আই থিঙ্ক লাস্ট 1 বছরের মধ্যে রেকর্ড একটা পয়েন্টে রিচ করেছে, অ্যান্ড এটা একটা গুড নিউজ হিসেবেও কাজ করছে। তাই ওভারঅল বিনিয়োগকারীদের যদি অ্যাটেনশন মার্কেটের দিকে আসে, আমরা যদি আরো বেশি বাই প্রেশার কালকে সকালে খেয়াল করি, তাহলে কিন্তু আমরা মোটামুটি এই জোনটা ক্রস করে যাব বলে আশা রাখছি। যেহেতু
প্রায় 1450 কোটি টাকার মতো টার্নওভার অলরেডি হয়ে গেছে। ওভারঅল চারদিক থেকে পুঁজিবাজারের জন্য অনেক বেশি পজিটিভ জিনিস হচ্ছে, যার কারণে কারেকশনটা এই মুহূর্তে চলে যাওয়াটা খুব ইজি হতো না। বাট কারেকশন গেলে আমার মতে অনেক মানুষ নতুন করে এন্ট্রি নেওয়ার সুযোগ পেত। অনেক প্রাইস বেড়ে গিয়েছে অনেক স্টকেরই, অনেক স্টকই এই মুহূর্তে ওভার প্রাইসড অবস্থায় আছে। গেম খেলা হচ্ছে বা গ্যাম্বলিং আইটেম যেসব স্টকগুলো, ওগুলাতে কিন্তু অনেক মানুষের পার্টিসিপেশন দেখা যাচ্ছে এখন। যখন ওগুলা প্রাইস ড্রপ করা শুরু করবে তখন হয়তো বা আমরা একটা সেল প্রেশার দেবো, কিন্তু এখন পর্যন্ত মানুষ বাজারকে একটা বুলিশ সিচুয়েশনে দিয়ে নিয়ে যাচ্ছে প্রত্যেক দিনই। আমরা যেসব স্টক নিয়ে রিসেন্টলি কথা বলেছি, যেমন গতকালকেও আমি একটা ভালো ভিডিও দিয়েছি, যেটা তিনটা স্টক যেটা তিনটা সেক্টরে বিলং করে, ফুড অ্যান্ড অ্যালাইড, ইন্স্যুরেন্স এবং ফার্মাসিউটিক্যালস। এগুলো মোটামুটি স্টেবল সেক্টর বলা যায়। বা ফার্মাসিউটিক্যালস অনেকদিন ধরে একটা ভালো রেকর্ড ধরে রেখেছে, একটা ভালো কনসিস্টেন্সির মধ্যে দিয়ে আছে, সেই জন্য আমরা ইবনেসিনা সাজেস্ট করেছিলাম। এবং ইন্স্যুরেন্সের মধ্যে খুবই ভালো পোটেনশিয়াল একটা স্টক জেনারেল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স। এবং আরেকটা স্টক যেটা ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, লাভেলো, এটা খুবই ট্রেন্ডিং এবং পপুলার এখন একটা স্টক। অনেক মানুষের পার্টিসিপেশন আমরা এই স্টকগুলোতে দেখতে পাচ্ছি। সেগুলো কিন্তু আজকে মোটামুটি সবই ভালো করেছে। সেগুলো আমরা একটু শর্টলি দেখে ফেলি। আর আপনারা যদি এই ভিডিওটা না দেখে থাকেন, অবশ্যই গতকালকে ভিডিওটা একটু দেখে নেবেন, তাহলে আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হবে কেন আমি এই স্টকগুলো নিয়ে কথা বলছি ভালো পোটেনশিয়ালের ক্ষেত্রে। ইবনে সিনা দিয়ে স্টার্ট করতে চাচ্ছি। ইবনে সিনাতে আমরা দরপতন দেখেছি, কিন্তু এই মুহূর্তে যদি আমরা বলি ইবনে সিনা 321 টাকায় অবস্থান করলো। 320 থেকে 25-এর মধ্যে ভালো এন্ট্রি পয়েন্ট হতে পারে ইবনে সিনার জন্য। এবং সিন্স এটা পোটেনশিয়াল অনেক ভালো, 358-তে এই মুহূর্তে রিসেন্ট যেরকম প্রাইস অ্যাকশন হচ্ছে, 358-তে আমরা একটা বাধা দেখতে পাচ্ছি। অ্যান্ড যখন গেম প্লে করা স্টার্ট করবে, হোপফুলি 358-র উপরেই গেম প্লে করবে। আর বাকি দুইটা স্টক, এই একটা নেগেটিভ বাদে, লাভেলো লেভেলও আজকে অনেকটাই আমরা উপরে উঠতে দেখেছি, কিন্তু ফাইনালি গ্রিনে শেষ করলেও একটা ডজি স্পিনিং ক্যান্ডেল দিয়েছে, সেটা একটা ইঙ্গিত দিচ্ছে যে হয়তো আরেকটু কারেকশন আমরা দেখতে পারি। সেটা কালকের বাজার দেখলে বোঝা যাবে, কালকের কি পরিমাণ টার্নওভার আছে, কিরকম প্রাইস অ্যাকশন হচ্ছে। ভলিউম কিছুটা কমেছে, যেহেতু মাঝখানে 2 দিন একটু রেড দিয়ে শেষ করেছে। আর এখনো লাভেলো নিয়ে আমি অনেক আশাবাদী। লাভেলো যাওয়া শুরু করলে অনেক দূর যাবে। ঢাকা ইন্স্যুরেন্স, আজকে যেহেতু ইন্স্যুরেন্সের মার্কেট খুব ভালো ছিল, ঢাকা ইন্স্যুরেন্সের মধ্যে আমরা একটা বুলিশ প্যাটার্ন দেখেছি। বুলিশ মুভ দিয়ে কিন্তু আজকে ঢাকা ইন্স্যুরেন্স 39 টাকা থেকে বের হয়ে 43 টাকা 30 পয়সায় চলে যায়। এবং এখনো কি ধরার সুযোগ আছে? সুযোগ হাতছাড়া হয়নি এটুকু আমি মনে করি, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স আছে। ইন্স্যুরেন্স সেক্টর যদি আলটিমেটলি একটা বড় ব্রেকআউটে যায়, তখন কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের সাথে সাথে এই সেক্টরকেও, এই স্টকটিও ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারে। দ্যাট ব্রিংস আস যে আমরা ইন্স্যুরেন্স সেক্টরে কি অবস্থানে আছি, সেই সেক্টর চার্ট সেটা একটু দেখে নিই। সেক্টর চার্টে আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্ট যে সাপোর্ট লেভেল আমরা এঁকে রেখেছিলাম 37.5-এ, 37.5-এর উপরে আজকে শেষ করেছে। সাপোর্ট কি নিয়েছে 37.5-এ। নেওয়াটা খুবই স্বাভাবিক বলে মনে করি আমি এই মুহূর্তে, যে পরিমাণ ভলিউম হচ্ছে। কালকের দিনের বাজার খুব বেশি কারেকশন না হলে 37.5-এর উপর আমরা ইন্স্যুরেন্স সেক্টর যে সাপোর্ট পেয়ে গেছি সেটা কনফার্ম করতে পারি। আর লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের কথা যদি বলি, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর আজকে অনেক উপরে উঠে অনেকটা সেল প্রেশার ফেস করে আজকে কিন্তু রেডে শেষ করেছে। রেডটা কিন্তু খুব বেশি রেড না, কালকে যেই অ্যামাউন্টে শেষ করেছে তার থেকে হালকা একটু নিচে শেষ করেছে, তার কারণে রেড দিয়ে শেষ করেছে, রেড ক্যান্ডেল একটা নেগেটিভ ইন্ডেক্স দিয়েছে। বাট আশা করি আজ এখন মানুষ কালেকশনে নামবে। 72.2-তে সাপোর্ট আছে। অনেক অনেক চান্সেস এখনো আছে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে ঢুকে যাওয়ার। আপনার স্টক সিলেকশন খুব মারাত্মক লেভেলের ভালো হতে হবে, সো দ্যাট আপনি লং টার্মে, শর্ট টার্মের থেকে লং টার্মে বেশি বেনিফিট হতে পারেন। শর্ট টার্মেও বেনিফিটেড হওয়ার মতো স্টকস অনেক আছে, যেগুলো নিয়ে আমরা অলরেডি আমাদের যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের ভিডিও সেটাতে ডিসকাস করেছি, অনেক ডিটেইলসে ডিসকাস করেছি লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কেন এখনো একটা পোটেনশিয়াল সেক্টর। আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন, অবশ্যই
বুধবারের ভিডিও। বুধবার কত তারিখ দাঁড়ায় একটু দেখে বলে দিচ্ছি। বুধবার হচ্ছে ৩ তারিখ। ৩ তারিখের ভিডিওটা একটু দেখে নেবেন। আর আমি এই ভিডিওর শেষে গতকালকে যেই স্পেশাল ৩টি স্টক নিয়ে আমি কথা বলছিলাম, সেই স্পেশাল ৩টি স্টকের চার্ট তো আমরা অলরেডি দেখিয়েছি এখান থেকে। তাও সেই স্টকের গুলো নিয়ে যে আমরা ডিসকাশন করেছি, সেই ডিসকাশনের ভিডিওটি এই ভিডিওর লাস্টে অ্যাড করে দেওয়া হবে, সো দ্যাট আপনাদের দেখতে একটু সুবিধা হয়। এর বাদে আমরা যদি একটু ফার্মাসিউটিক্যালসটাও দেখে নিই। ফার্মাসিউটিক্যালস নিয়ে যেহেতু আমরা অনেক কথা বলেছি রিসেন্টলি, ফার্মাসিউটিক্যালস কি অবস্থানে আছে সেটা অনেক ইম্পর্টেন্ট। ফার্মাসিউটিক্যালসে আজকে মোটামুটি লেভেলের লেনদেন হলো, আজকে কিন্তু নেগেটিভে শেষ করেছে। আর আমাদের যে একটা সফট সাপোর্ট এঁকে রেখেছি 395-এ, সেটা ধরে রেখেছে। স্টিল এখনো আমি বলবো যে ফার্মাসিউটিক্যালস লেভেলস ভেরি মাচ ইন দ্য এন্ট্রি পয়েন্ট, অপটিমাল এন্ট্রি পয়েন্ট রেঞ্জ। আপনারা আপনাদের স্টকস যেগুলো সিলেক্ট করছেন না কেন, ইবনে সিনা হোক, নাভানা ফার্মা হোক, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, যাই হোক, সেলভো কেমিক্যাল ইভেন, এগুলো খুব ভালো পারফর্মিং স্টক রিসেন্টলি। ওভারঅল ফার্মাসিউটিক্যালস একটা কনসিস্টেন্ট পারফরমেন্স ধরে রেখেছে, এবং আমি আশা করছি ফার্মাসিউটিক্যালস লেভেল ভালো বাজারের সাথে সাথে অনেক উপরে যাওয়ার মতো ক্যাপাবিলিটি রাখে। তার জন্য আমরা যদি একটা রিসেন্ট একে রাখতে চাই, রিসেন্ট রেজিস্ট্যান্স যেটাকে আমরা ধরবো, সেটা হবে এটা 2px রেজিস্ট্যান্স। আর আরেকটা রেজিস্ট্যান্স আমরা একে রাখবো এই লেভেলে। হোপফুলি এই লেভেলগুলো খুব সুন ক্রস করবে, এবং এটা নিয়ে আমি অনেক আশাবাদী, স্পেশালি ফার্মাসিউটিক্যালস সেক্টর নিয়ে আর ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স সবকিছু নিয়ে। ব্যাংক সেক্টর অনেকদিন পারফর্মিং ছিল, এখন একটু কারেকশন দেখা যাচ্ছে ব্যাংকিং সেক্টর হয়তো বা এই মুহূর্তে এন্ট্রি ঝুঁকিপূর্ণ হতে পারে যদি আপনি ব্যাংকিং সেক্টরে শর্ট টার্ম লেনদেনের, শর্ট টার্ম কোনো প্রফিট বুকিং এর চিন্তা ভাবনা করছেন। আই সাজেস্ট এগেইনস্ট। এবং আইটি সেক্টরেও অনেকেই এন্ট্রি নেওয়ার চেষ্টা করছেন, অনেকেই আইটি সেক্টরে অনেক স্টকস নিয়ে কোয়েরি করছেন। আমি বলবো এই মুহূর্তে বাংলাদেশে পার্সপেক্টিভে আইটি সেক্টর একটু রিস্কি, ইভেন টেক্সটাইল সেক্টরকে আমি রিস্কি মনে করছি। টেক্সটাইল সেক্টর অনেক বেশি ট্রাম্পের বিভিন্ন উক্তির উপর নির্ভর করছে। রিসেন্টলি যেটা খুব বেশি খেয়াল করা যাচ্ছে যে অনেক বেশি নিউজ সেন্সিটিভ হয়ে গেছে টেক্সটাইল সেক্টরটা। টেক্সটাইল সেক্টরে যে বিভিন্ন আমরা ট্যারিফের ইফেক্ট দেখতে পাচ্ছি, ট্যারিফটা আসলে পুঁজিবাজারের যে দাম, এটার উপর কতটুক এফেক্ট ফেলা উচিত সেটা নিয়ে আমি অনেক বেশি সন্দেহ। কারণ ট্যারিফ আলটিমেটলি পুঁজিবাজারে বা কোম্পানির ভ্যালুয়েশনে এফেক্ট ফেলানো উচিত না। ইপিএস কম হতে পারে, ডিভিডেন্ড হয়তো বা কম দিতে পারে, তো ওভারঅল একটা কোম্পানির ভ্যালুয়েশন কখনোই একটা দেশের উপর দেওয়া ট্যারিফ দিয়ে ভ্যালুয়েট করা উচিত না। যাই হোক, আপাতত টেক্সটাইল সেক্টর এবং ব্যাংকিং সেক্টরে এন্ট্রি নেওয়াটা আমি একটু পজ রাখছি। এবং আমি সাজেস্ট করি না মানে এই না যে আমি স্ট্রিক্টলি মানা করছি, বাট আপনারা অবশ্যই নিজেদের ঝুঁকি বুঝে কোন স্টক কিরকম পজিশনে আছে চার্টে, এবং কোন সাপোর্ট লেভেলে আছে। যদিও আমরা একটা ভালো বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে বাজার যদি কখনো পড়ার সিচুয়েশন হয়, সেখানে যেন আমরা নিজেদের ক্যাপিটালটাকে সেভ করতে পারি। যাই হোক, নিজের সেফটি বুঝে এবং স্টকের পটেনশিয়াল বুঝে অবশ্যই ইনভেস্ট করবেন। এবং আমার ভিডিওগুলো যে আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে, অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, এবং সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন। এবং আহ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা একটা ভালো স্টক নিয়ে কথা বলতে চাই। আহ, সেটা হবে পুঁজিবাজারের একটা হিডেন জেম নিয়ে। শুধু স্টক স্পেসিফিক একটা ভিডিও হতে যাচ্ছে, হোপফুলি কালকে দেওয়ার চেষ্টা করব। তার আগ পর্যন্ত আপনাদের কোনো মতামত থাকলে আজকের ভিডিও নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। সেটা যথাসম্ভব আমি কভার করার চেষ্টা করব। আর কালকে ভিডিও দেখার ইনভাইটেশন থাকলো। আজকের জন্য